এ লটস অফ প্ল্যান্টি অফ, এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের বসে, কিন্তু যদি আপনি কোনো একটা বাক্যে অপশনে আনকাউন্টেবল নাউন দেখেন, তার আগে অবশ্যই এ গুড ডিল অফ যদি অপশনে থাকে, তাহলে এটাই উত্তর হবে, এটাই হচ্ছে ফর্মাল। তাহলে এখানে উত্তরটা হবে এ গুড ডিল অফ। কারণ হচ্ছে এই তিনটা বসানো যায়, এই তিনটাই বসানো যায়, এই তিনটাও বসানো যায়, এইটাও বসানো যায়, একটাও ভুল না। কিন্তু যখন দেখবেন যে এই তিনটা ছাড়াও স্পেশালি গুড ডিল অফ আছে, তাহলে আপনাকে গুড ডিল অফটাই উত্তর হিসেবে নিতে হবে। এখন হচ্ছে ওয়ানলি নিয়ে যত সমস্যা এটা আমরা বলি। তো ওয়ানলি এর পরে সর্বদা এ ফিউ অথবা এ লিটল বসে। তার মানে ওয়ানলি এর পরে ওয়ানলি ফিউ কখনো হয় না, ওয়ানলি লিটল কখনো হয় না, ওয়ানলি এর পরে একটা এ থাকবে, ওয়ানলি এ ফিউ অথবা ওয়ানলি এ লিটল। তো এরপরে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল ভার্ব। তার মানে ওয়ানলি এ ফিউর পরে প্লুরাল কাউন্টেবল নাউন হবে আর প্লুরাল ভার্ব হবে। ভাই খাতাটা একটু সোজা করে দিলে ভালো হয়। এখন দেখা যাচ্ছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, মানে নেটওয়ার্ক ঠিক আছে কিনা, নেটওয়ার্কের কোনো প্রবলেম করে? না ভাই আজকে ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। তাহলে তো দেখেন যে আমরা দেখলাম ওয়ানলি এর পরে এ ফিউ অথবা ওয়ানলি এর পরে ওয়ানলি এ ফিউ অথবা এ ফিউ অফ, দুইটাই হয়। তো এরপরে প্লুরাল নাউনটা প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। আর ওয়ানলি এ লিটল বা এ লিটল অফ, এগুলোর পরে আনকাউন্টেবল নাউন, আর অবশ্যই আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। এখন বলা হলো ড্যাশ ক্যান বি গ্রাউন অন ওয়াইড ল্যান্ড। আচ্ছা, এখন ওয়াইড ল্যান্ড মানে হচ্ছে আপনার মানে বিরান ভূমি, যেখানে যেখানে আপনার মাটির গুণাগুণ ভালো না, মানে অনুর্বর ভূমি। এখন বলছে ড্যাশ ক্যান বি গ্রোন অন ওয়াইড ওয়াইড ল্যান্ড। তাহলে বিরান ভূমিতে কি ফলা মানে মানে যেখানে বলা হয় যে অনুর্বর ভূমিতে আপনার মানে ফসল কি বেশি হয় নাকি কম হয়, তাহলে এখানে আমরা দেখবো যে যেহেতু আমরা এখন অপশনগুলোর দিকে তাকাই, যে ক্রপ, এই ক্রপের সাথে এই ক্রপ হচ্ছে কাউন্টেবল, তাহলে এটার সাথে শস্য, শস্য মানে কত ধরনের শস্য দানা, এগুলো তো কাউন্ট করা যায়। তাহলে এখানে এই ক্রপের সাথে হবে যেটা, তার মানে আপনার এইটার সাথে লিটল হবে না। তারপরে ওয়ানলি লিটল কোনো শব্দ নাই, ওয়ানলির পরে এ হইতে হবে। ওয়ানলি ফিউ কোনো শব্দ নাই, অবশ্যই একটা মাঝখানে দিতে হবে। এখন দেখেন ওয়ানলি এ লিটল, ওয়ানলি এ ফিউ, এখন যেহেতু ক্রপস হচ্ছে একটা প্লুরাল কাউন্টেবল নাউন, সো তার পূর্বে কখনো আনকাউন্টেবল হিসেবে লিটল বসবে না, কাউন্টেবল হবে, তার মানে এ ফিউ হবে। ওয়ানলি এ ফিউ ক্রপস, যেহেতু এটা প্লুরাল তাহলে তার আগে অবশ্যই এ ফিউ হবে। আমরা জানি ফিউ সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসে আর আনকাউন্টেবলের পূর্বে এ লিটল বসে। তো এইটা ছিল এখানকার একটা উদাহরণ। আমরা এর পরেরটাতে চলে যাই। দেখেন এখানে দিছে উই উইল নিড ওনলি ড্যাশ ফুড ফর দ্য পিকনিক। এখন এখানে ফুড, আমরা জানি ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমি গতকালও আমাদের একটা সেশন ছিল, উনি 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 মনে হয় চল্লিশতম বিসিএস এর পুলিশ ক্যাডারের মধ্যে ছিল। তো উনি বলল যে বিসিএস হচ্ছে একটা রিভিশনের খেলা। মানে হচ্ছে যা আপনি এক দুইবার পড়ার পরে যদি মনে করেন যে আপনার মনে থাকতে হবে, তাহলে আপনি ভুলের সাম্রাজ্যে বসবাস করতেছেন। এটা হচ্ছে রিভিশনের খেলা, যে যত বেশি রিভিশন দিবে, যে যত বেশি এই জিনিসগুলোকে উল্টাবে পড়বে, ওর ফ্রিলি হয়ে যাবে, মানে ও ভালো করবে। আর রিভিশন যদি কেউ না দেয়, সে যত ভালো স্টুডেন্টই হোক কোনো লাভ নাই, তার বেসিক যত ভালো হোক তাও কোনো ফায়দা নেই, সে আসলে এখানে পারবে না।
তো এখানে রিভিশনটাই হচ্ছে মূল ফ্যাক্ট। তো এই জন্য দেখেন যে আমরাও এগুলা মোটামুটি পর্যাপ্ত মানে ধরেন যে সেকেন্ড বার রিভিশন দিচ্ছি। এটা আমার কাছে মনে হচ্ছে ইংলিশ হয়তো বা আর আমরা আর এখানে রিভিশন দেওয়ার সুযোগ পাবো না, হয়তো বা ক্লাস এখানকার রেকর্ডগুলো থাকবে, তবে এইভাবে আর মানে ইয়ে করা সম্ভব হবে না, কারণ অন্য 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 সাবজেক্ট আছে তো। উই 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 উইল নিড অনলি এ লিটল ফুড ফর দ্য পিকনিক। তো এখানে ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য এটার শব্দে অবশ্যই ওয়ানলি আছে। দেখেন ওয়ানলি আছে, এই জন্য ওয়ানলির পরে এ হবে, এ লিটল, ওয়ানলি এ লিটল ফুড ফর দ্য পিকনিক। আর এখানে এখানে আরেকটা বিষয় হঠাৎ করে মাথা থেকে এসে ছুটে গেল, আচ্ছা যাক, মনে পড়লে বলবো। দেখেন যে ফিউ এবং এ ফিউ নিয়ে আমরা বলি, ফিউ এর কম্পারেটিভ ডিগ্রি হলো ফিউয়ার, মানে আপনার যখন ফিউ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফিউয়ার। ও আরেকটা যেটা সেটা হচ্ছে যে ধরেন যে আপনাকে চাকরি পাইতে হলে কোনো সাবজেক্টে খুব বেশি পরিমাণে প্রো হওয়া লাগবে না, মানে হচ্ছে আপনি মোটামুটি পারলেই হবে। ধরেন আপনি মোটামুটি ইংলিশ পারেন, আপনি মোটামুটি ম্যাথ পারেন, মোটামুটি অন্যান্য সাবজেক্ট পারেন, তখন এইটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর। তো এখানে আমরা যেটা মনে করি যে আমরা অনেকে আছে যে আপনার মানে কয়েকটা জায়গায় ভালো, ধরেন ইংলিশে ভালো বা অন্য কিছুতে ভালো, কিন্তু অ্যাভারেজ না। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে অ্যাভারেজ থাকার চেষ্টা করতে হবে, যে আপনি যাতে মোটামুটি সবকিছুই মোটামুটি পারেন। তো এই জন্য আপনি যখন কোনো সাবজেক্টে দেখবেন একটু কম কম বুঝেন, কম পারেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ধরেন আপনি ম্যাথ কম পারেন, এখন এটা নিয়ে টেনশন করার কিছু নাই, কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকু পারলেই হবে। ইংলিশও এরকম, আপনার যতটুকু প্রয়োজন মানে সব বিষয়ে আপনার হালকা হালকা জ্ঞান আছে, যদি এরকম হয় তখন আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। আর অবশ্যই যেটা পরিশ্রম তা আছে। তা আমার কাছে মনে হচ্ছে আপনারা, যেহেতু আপনারা এখানে কেউ কোচিং এর সাথে অ্যাড নাই, তাহলে এই জন্য আপনারা সবাই নিজেদের মতো করে একটা প্ল্যানিং নেন, যেটা আমি গতকালও বলছিলাম হৃদয় ভাইকে সহকারে। তো এবং আপনারা মনে হয় এটা এই ব্যাপারে কথাও বলবেন গ্রুপে, তো সেটা সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি নিজেরা একটা পরিকল্পনা নেন, যে পরিকল্পনা করে যদি আগান, তাহলে সেটা অনেক সুন্দর হবে। আচ্ছা, এখন দেখেন যে ফিউ অথবা ফিউয়ার, ফিউ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফিউয়ার, মানে আপনি যদি দুজনের মধ্যে তুলনা করেন তখন ফিউয়ার দিবেন আর কি। তুলনামূলক কম বোঝাতে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউয়ার হয়, তাহলে তুলনামূলক কম বোঝাতে মানে আগের তুলনায় অনেক কম, এরকম বোঝাতে আপনি এখানে ফিউয়ার ইউজ করবেন। যেমন এখানে বলা আছে দ্য নিউজ পেপার রিপোর্ট ইনফর্ম দ্যাট ওয়েমেন ড্রাইভার হ্যাভ ড্যাশ অ্যাক্সিডেন্ট দেন ম্যান। এখন এখানে বলা হচ্ছে যে দ্য নিউজ পেপার রিপোর্ট, নিউজ পেপারের রিপোর্টে দেখা যায় বা নিউজ পেপারের রিপোর্টে আমরা ইনফরমেশনটা পাই যে ওয়ামেন ড্রাইভার মানে যে সকল মেয়েরা গাড়ি চালায়, তো ওয়ামেন ড্রাইভার হ্যাভ ড্যাশ অ্যাক্সিডেন্টস দেন ম্যান, মানে হচ্ছে যে মেয়েরা মানে মেয়ে ড্রাইভাররা ছেলে ড্রাইভারের তুলনায় অনেক বেশি কম অ্যাক্সিডেন্ট করে। ঠিক আছে, এখন এখানে কি হবে, এই যে অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে একটা প্লুরাল কাউন্টেবল নাউন, তাহলে এখন এখানে লেস আর লেস তো হবেই না, যেহেতু দেন কথাটা আছে কম্পারেটিভ, এই যে এখানে তুলনা করা হয়েছে ম্যানের তুলনায় ওমেন, তাহলে এখন দেন কথাটা, তাহলে এখানে আমাদের কম্পারেটিভ ডিগ্রি হবে। এখানে দুইটা আছে, একটা হচ্ছে লেস্ট আর একটা হচ্ছে ফিউয়ার। এখন লেসটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পরে, কিন্তু অ্যাক্সিডেন্টস এটা হচ্ছে এক প্লুরাল কাউন্টেবল, তাহলে এই জন্য এখানে ফিউয়ার হবে। এটা আসলে ঠিক যে মহিলারা কম অ্যাক্সিডেন্ট করে, কারণ মহিলারা ধরেন যে আপনি যদি গাড়ি চালাইতে যান বা ওই যে মহিলাদের স্কুটি আছে না, চাকরি টাকরি পাইলে স্কুটি কিনে চালাবেন। তো এখন এই স্কুটি দেখবেন যে মেয়েরা অনেক আস্তে আস্তে চালায়, আর বিদেশে মেয়ে ড্রাইভার বেশি, বিভিন্ন জায়গায় মেয়েরা এখন ড্রাইভার, কারণ হচ্ছে যে ও এমনিও তো ভীতু, আর পুরুষরা তো একটু বেপরোয়া থাকে, এই জন্য গাড়ির সাহসী থাকে, তো ওই জন্য গাড়ি দ্রুত চালায়, আর মেয়েরা একটু আস্তে সুস্তে চালায়। যাই হোক, দ্য নিউজ পেপার রিপোর্টস ইনফর্ম দ্যাট ওয়েমেন ড্রাইভার হ্যাভ ড্যাশ অ্যাক্সিডেন্ট দেন ম্যান। ঠিক আছে, ফিউয়ার, এখানে ফিউয়ার হবে, কিন্তু ঝগড়া বাজারে গলা খুব দ্রুত চলে, এটা আবার ঠিক আছে। লিটেল ভার্সেস লেস, তো লিটেল ভার্সেস লেস যদি হয়, এখন দেখেন যে
লিটল হচ্ছে আপনার আনকাউন্টেবল, আর লেসও আনকাউন্টেবল। এখন লেস হচ্ছে কম্পারেটিভে ইউজ হয়, কম্পারেটিভে, আর লিটল হচ্ছে মানে এখানে কম্পারেটিভ, আপনি যখন আনকাউন্টেবল নাউনের সাথে কম্পারেটিভ করবেন, দুইটা আনকাউন্টেবল নাউনের সাথে কম্পারিজন করবেন, তখন এখানে লেস ইউজটা হবে। তো লিটলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস। লেস দ্বারা বোঝানো হয় একদম তুলনামূলকভাবে কম কোনো কিছুকে লেস দ্বারা বোঝানো হয়। তো লিটল লেস তাহলে আনকাউন্টেবলের পরিবর্তে এখানে লেস হয়। ডেস ট্রাফিক মিনস ডেস ট্রাফিক অ্যাক্সিডেন্ট। দেখেন ট্রাফিক, ট্রাফিক হচ্ছে যানবাহন, এটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এখানে অবশ্যই যে আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে কি হবে দেখেন, ফিউয়ার হবে না, মোর হবে না, এই ফিউ হবে না, ফিউ হবে না, তাহলে হবে লেস। ঠিক আছে, তাহলে লেস ট্রাফিক মিনস কম যানবাহন মানে, এখন দেখেন ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে কাউন্টেবল, তার মানে তার আগে অবশ্যই একটা কাউন্টেবল কোনো কিছু বসবে, তাহলে দেখেন ফিউয়ার, আর এটা এই গ্যাপে লেস হবে, লেস ছাড়া এখানে একটা হবে না, মোর হবে না, ফিউয়ার হবে না, এই ফিউ হবে না, ফিউ হবে না, তাহলে অবশ্যই এটাই অ্যান্সার থাকবে, মাস্ট এটাই অ্যান্সার দিতে হবে। তাহলে এটা হবে লেস ট্রাফিক মিনস ফিউয়ার ট্রাফিক অ্যাক্সিডেন্ট। কম যানবাহন মানে কম দুর্ঘটনা, মানে কম অ্যাক্সিডেন্ট হবে এখানে। তো এইটা প্রথমটা লেস হবে, এরপরটা হচ্ছে ফিউয়ার ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তো এবার আমরা এরপরটাতে যাই। এখন নো ফিউয়ার দেন, নো লেস দেন, এগুলা দ্বারা এগুলা থেকে খুব একটা আসলে আসে না। এখন যেগুলা দেখানো হচ্ছে যে এই পার্টগুলা থেকে, মানে আপনার যদি পরীক্ষা প্রশ্ন আসলে এখান থেকে খুব একটা কম আসে, এখানে আরো কতগুলো আছে। আচ্ছা, আমি এখানে কিছু কিছু টপিক একটু স্কিপ করে যাব, এখানে আপনার এতগুলা লাগে না। আচ্ছা থাক, স্কিপ না করে দ্রুত বলে যাই। দেখেন নো ফিউয়ার দেন, নো লেস দেন। এখন নো ফিউয়ার দেন, নো লেস দেন হচ্ছে আশ্চর্যজনক অভিব্যক্তি হিসেবে কমপক্ষে বোঝাতে, যেমন যে এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না এখন যেগুলা বলতেছি, যে সেখানে কমপক্ষে 50 জন লোক উপস্থিত ছিল। তা এখন দেখেন ম্যান, প্লুরাল কাউন্টেবল নাউন, 50 ম্যান। তাহলে এখন নো ফিউয়ার দেন 50 ম্যান ওয়ার প্রেজেন্ট দেয়ার, তার মানে এখানে নো ফিউয়ার মানে যদি এমন হয় যে আশ্চর্যজনক অভিব্যক্তি অপেক্ষা, মানে কমপক্ষে সে 50 জন মানুষের সামনে, হ্যাঁ, ধরেন কিছু একটা বললো, ঠিক আছে, 50 জন মানুষের সামনে একটা বকা খাইলো। তো এই যে কমপক্ষে কোনো কিছু বুঝাইতে এখানে আশ্চর্যজনক অভিব্যক্তি হিসেবে নো ফিউয়ার দেন হবে, অবশ্যই এটা কাউন্টেবল নাউনে পড়বে। আর নো লেস দেন কি হবে, অবশ্যই আনকাউন্টেবল পড়বে। কমপক্ষে 50 কেজি চিনি নষ্ট বা অপচয় হয়ে গেছিল, নো লেস দেন 50 kilograms অফ সুগার ওয়াজ ওয়েস্টেড। তাহলে এখন 50 কেজির মতো চুল, মানে মানে চিনি নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে যেহেতু চিনির কথা আছে, সুগার হচ্ছে আনকাউন্টেবল, এই জন্য নো লেস দেন হবে। আচ্ছা দেখেন এরপরে, দ্য গ্রুপ হ্যাজ হ্যাড ডেশ 10 ক্যাপ্টেন ইন দ্য জাস্ট 5 ইয়ার্স। তাহলে এখন দা এখন দেখেন যে 10 ক্যাপ্টেন্স আছে এখানে, তাহলে এখানে যেহেতু 10 ক্যাপ্টেন, এটা প্লুরাল কাউন্টেবল নাউন বোঝাচ্ছে, তাহলে এখানে আপনার ফিউ, তো এখন এই বাক্যে আপনার ফিউ হতে পারে, এখানেও ফিউ আছে, এখানেও ফিউ, এখানেও ফিউ, সব জায়গায় ফিউ, তবে এখানে অর্থটা বুঝতে হবে। দ্য গ্রুপ হ্যাজ হ্যাড ডেস 10 ক্যাপ্টেন জাস্ট 5 ডেজ, মানে কমপক্ষে, মানে 5
পাঁচজন ক্যাপ্টেন এখানে কি করছে আপনার মানে পরিবর্তন করছে বা কিছু একটা আছে এখানে। তাহলে এখানে আহ, এখানে বলছে দ্য গ্রুপ হ্যাজ হ্যাড 10 ক্যাপ্টেন ইন জাস্ট 5 ইয়ার্স। এখন আপনার এই জায়গায় নো ফিউয়ার দেন 10 ক্যাপ্টেন্স ইন জাস্ট 5 ইয়ার্স, কমপক্ষে 10 জন, মানে কমপক্ষে 5 জন ক্যাপ্টেন এখানে ছিল, এরকম কোনো কিছু বলবে এর। এখন এই বাক্যে আপনার এগুলা আমি যা দেখলাম যে এগুলা খুব একটা বেশি আসে না এই পার্টটা থেকে। তো তারপরে একবার একটু দেখে দিলেন যে নো ফিউয়ার দেন এগুলা আপনার আনকাউন্টেবল না, নো ফিউয়ার দেন কাউন্টেবল আর নো লেস দেন আনকাউন্টেবল অর্থে ব্যবহৃত হয়, তবে কমপক্ষে অর্থ দিবে, মানে কমপক্ষে এতজন, কমপক্ষে এই কথাটা দিবে এরই। তো দ্য ফিউয়েস্ট দ্য লেস্ট এটা দ্বারা সবচেয়ে কম অর্থে, মানে একদম সবচাইতে কম, এগুলো সাধারণত রিটেনের ক্ষেত্রে লাগতে পারে। দ্য ফিউয়েস্ট এবং দ্য লেস্ট সবচেয়ে কম অর্থে ব্যবহৃত হলে, যেমন আমি সবচেয়ে কম জায়গায় পেয়েছি, তাহলে আই হ্যাভ বিন টু দ্য ফিউয়েস্ট প্লেস, আই হ্যাভ বিন টু দ্য ফিউয়েস্ট প্লেসেস। এখন দেখেন এই যে প্লেস থেকে এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, তার আগে অবশ্যই দ্য ফিউয়েস্ট হয়েছে। আর এবার দেখেন যে হি হ্যাজ বিন টু আমেরিকা, এখন হি হ্যাজ ভিজিট আমেরিকা, এটা হলো হি হ্যাজ ভিজিট আমেরিকা। এখন এখানে ও আচ্ছা, এটা আমরা বলছিলাম যে হি হ্যাজ বিন টু আমেরিকা, মানে বিন আর গন, হি হ্যাজ গন টু আমেরিকা। তো হি হ্যাজ গন টু আমেরিকা, আচ্ছা, তো হি হ্যাজ গন টু আমেরিকা মানে হচ্ছে সে আমেরিকা গেছে এখনো ওখানে আছে, এরকম। আর যদি বলে যে হি হ্যাজ বিন টু আমেরিকা মানে সে যে এখানে হচ্ছে যে হি হ্যাজ ইনভাইট আমেরিকা বা হ্যাজ অলরেডি কাম ব্যাক, মানে হচ্ছে আপনি যদি কোনো জায়গায় বিন ইউজ করেন, মানে হ্যাজ বিন ইউজ করেন, সেটা হচ্ছে আপনি কোনো জায়গায় গেলেন আবার ফিরে আসলেন, ওখানে ভিজিট করে ফিরে আসলেন, তখন ওইটা হবে হ্যাজ বিন। আর যদি হ্যাজ গন হয়, হ্যাজ গন হচ্ছে আপনি ওই জায়গায় গেলেন এবং ওখানে এখনো অবস্থান করতেছেন, এইটা হচ্ছে বিন আর গনের মধ্যে পার্থক্য। তার মানে হি হ্যাজ, যদি যদি বলা হইতো হি হ্যাজ গন টু আমেরিকা, তাহলে সে আমেরিকা গেছে, সে এখনো আছে। যেমন যেমন শেখ হাসিনা হ্যাজ গন টু ইন্ডিয়া, মানে শেখ হাসিনা ইন্ডিয়া গেছে এখনো আছে। কিন্তু ধরেন যে শেখ হাসিনা শেখ হাসিনা এর আগে ক্ষমতা থেকে বিচ্যুত হওয়ার আগে সে চায়না গেছিল না, তখন এই সেক্ষেত্রে আপনি কি লিখবেন, চায়না যে আবার কিন্তু ফিরে আসতে পারছে। হি হ্যাজ হি হ্যাজ গন টু চায়না, সরি হি হ্যাজ বিন টু চায়না, মানে সে চায়না গেল আবার ফিরে আসছে, ফিরে আসার পর ছাত্র আন্দোলনের মধ্যে পড়ছে, পড়ার পর সে ইন্ডিয়া চলে গেল পালাইয়া। তাহলে এখন কি হবে, হি হ্যাজ গন টু ইন্ডিয়া, মানে সে ইন্ডিয়া গেল কিন্তু ওখানে আর আসতে পারতেছে না, সে তো আর ইন্ডিয়ান নাগরিক না, ও সে তো ওখানে থাকার জন্য যায় নাই, পালাইয়া গেছিল বাঁচার জন্য। তো এইটা এখন এই ক্ষেত্রে আপনি এখানে কি ইউজ করবেন, এখন গন ইউজ করবেন, সে ওখানে গেল এবং আছে। আর যদি সে কোনো জায়গায় যায় আর ফিরে আসতো, তাহলে সেই ক্ষেত্রে কি হইতো, বিন। আচ্ছা, কত একটা মানে আপনার মানে একটা ইনফরমেশন আপনারা চিন্তা করলে অবাক হবেন যে আমাদের যে অবিভক্ত, আমাদের যে ভারতীয় উপমহাদেশে যে বাংলা বাংলা এটা তো এই যে আমার বঙ্গ গৌড় এগুলা সবগুলা মিলে বাংলা ছিল না। আহ, তো এই যে যে বাংলা দেশের ইতিহাসে বা আমাদের এই যে বঙ্গের ইতিহাসে আহ, দুইজন মানে 1204 সালে রাজা লক্ষণ সেন ইকতির উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণে মানে পালাইয়া গেছিল, রাজ্য ছেড়ে লক্ষণাবতীতে যে পালাইছে, তাও আরেকটা জায়গায়, মানে এমন না একদম দেশ থেকে পালায় না এরকম না, সে ওখানে যে লক্ষণাবতী যেটা ছিল সেটাই তারই একটা আলাদা একটা অংশ ছিল, ওই বাংলারই একটা অংশ, সে যে ওখানে আত্মগোপন করছিল, পালাই গেছিল কোনো প্রকার প্রতিহত না কইরা, সেও সেও আপনার দুপুরের খাবারের জন্য করছে, মানে ও সেই অবকাশ যাপনে দুপুরের খাবার জন্য পড়ছিল, এই মুহূর্তে বক্তিয়ার খোঁজ দিয়ে আইসা দৌড়ান মারছে, গেছে পালাইয়া, পালাইয়া যে লক্ষণাবতীতে যে উঠলো। এই যে 1204 সালের পর থেকে 2024 সালের আগ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশ থেকে পালায় নাই, এই এরপরে শেখ হাসিনা পালাইছে, ঠিক আছে। এটা আমাদের কালকে কোচিং এ বললো, তা আমি তো এইভাবে হিসাব করলাম, আসলেই তো এত ইতিহাস টিতিহাস আমরা পড়লাম আর কেউ এরকম পালায় নাই, মানে মানে কি, মানে রাষ্ট্র ক্ষমতা পালায় দিয়ে এরকম আর কেউ কাউকে পালাইতে হয় নাই, সবাই হয়তো বা বীরের বেশে, আপনার কেউ হয়তো বা এরেস্ট হয়েছে, জেলে গেছে, কিন্তু দ্যাট সাইডে এইভাবে ওই লক্ষণ সেনের পরে পালাইছে শেখ হাসিনা, এর মধ্যে আর কেউ নাকি এরকম পালায় নাই।
আচ্ছা যাই হোক, না বিষয়টা কিন্তু খুবই হাসির, আমার কাছে শোনার পরে খুবই হাসি আসছে যে ইতিহাস মানে এত বছর পর ফিরে আসছে। আচ্ছা, যদি বলে যে হি হ্যাজ গন টু আমেরিকা, তাহলে হি হ্যাজ ভিজিটিং আমেরিকা অ্যান্ড স্টিল দেয়ার, মানে সে এখনো ওখানে আছে। হয়েছে যেমন, যেমন হি হ্যাজ, শেখ হাসিনা হ্যাজ গন টু ইন্ডিয়া, সে ইন্ডিয়া গেছে এখনো ওখানে কিন্তু আছে, ফিরে আসতে পারে নাই। তার সবচেয়ে কম অভিজ্ঞতা আছে, যদি এমন দেখুন এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে হি হ্যাজ বিন, হি হ্যাজ হি হ্যাজ দ্য লেস্ট এক্সপিরিয়েন্স, তার সবচাইতে কম অভিজ্ঞতা আছে। এবার ম্যানি অফ হচ্ছে কাউন্টেবল নাউন, মাস অফ, ম্যানি অফ এর পরে কাউন্টেবল হবে, মাস অফ এর পরে আনকাউন্টেবল হবে। বইগুলোর মধ্যে অনেকগুলো ইংরেজি লেখা, যদি এরকম বলে বইগুলোর মধ্যে অনেকগুলো ইংরেজি লেখা, সেটা হবে ম্যানি অফ বুকস আর রাইটেন ইন ইংলিশ। এই যে বুকস আছে এই জন্য এখানে আপনার তার সাথে মেনি অফ ইউজ করতে হবে। তো এগুলা খুবই ইজি, এগুলা পারবেনই। তো এই খাদ্যের মধ্যে অনেক ভিটামিন আছে, তাহলে মাচ অফ ফুড, এই যে দেখেন অফ দা ফুড, এই ফুড আনকাউন্টেবল নাউন, তার আগে আবার দা বসছে। তো এখানে মাছ হয়েছে কেন, কারণ ফুড হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য। তো দেখেন ড্যাশ অফ হোয়াট হি সেড ওয়াজ বিন, আচ্ছা, সেড ওয়াজ ভেরি সেন্সেবল, মানে হচ্ছে যা সে বলে। এখন দেখেন যে আমাদের এটা, এই যে এখন একজনে বল, দেখেন একটা মানুষ তো প্রচুর কথা বলতে পারে তাই না, এই যে সেইড, এই যে মানে যা সে বলে। এখন এই যে তার বলাটা বা এই যে যে সেন্সেবল এই বিষয়গুলা, ঠিক আছে, এটা পুরোটা হচ্ছে একটা আনকাউন্টেবল। মাচ মাচ অফ হোয়াট হি সেইড, মানে যা সে বলে, ঠিক আছে, তার কথাবার্তা কথোপকথন, এগুলো আনকাউন্টেবল নাউন। তাহলে মাচ অফ, মেনি, মাচ অফ হোয়াট হি সেইড ওয়াজ ভেরি সেন্সেবল, মানে সেই যেই শব্দগুলা যে সেন্সেবল, এটা একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তাহলে ভেরি সেন্সেবল বা তার যে কথাবার্তা গুলা, এগুলো হচ্ছে আনকাউন্টেবল, আপনার পরিমাপ করতে পারবেন না, এই জন্য এখানে মাছ হয়। এখন এরপরে অ্যাজ, অ্যাজ মেনি বা ফিউ এজ, মানে অ্যাজ মেনি এজ অথবা অ্যাজ ফিউ এজ, সংখ্যা প্লাস প্লুরাল নাউন হবে। তো এখানে যদি বলে, এটা দিয়ে প্রশ্ন আসছে, এটাই গুরুত্বপূর্ণ আছে, একটু দেখেন। অ্যাজ মেনি এজ বা অ্যাজ ফিউ এজ, সংখ্যা থাকবে, এরপর প্লুরাল নাউন থাকবে। যেমন আশ্চর্যজনক ভাবে বিরাট বা অল্প সংখ্যক বোঝাতে, যেমন নির্দিষ্ট সংখ্যা উল্লেখ থাকবে বা কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আচ্ছা দেখেন, এখানে বলা হচ্ছে আহ এইটা বাদ দিলাম আমরা, অ্যাজ মেনি এজ বাদ দিলাম, লেখা আছে যে 6,000 people may have been infected with the disease, 6,000-এর মতো মানুষ ইনফেক্টেড হতে পারে। দেখেন 6,000 সংখ্যাবাচক, পিপল হচ্ছে প্লুরাল কাউন্টেবল, তার মানে অবশ্যই তার আগে ফিউ হবে। এখন এই যে এখানে আছে কি, নাম্বারটা দাও আছে, পিপল বলে নাই, পিপল মে হ্যাভ বিন ইনফেক্টেড উইথ দ্য ডিজিজ, এটা বলে নাই, এখানে সংখ্যাটাও বলে দিছে। তাহলে যখন এরকম থাকবে তখন আপনি এখানে অ্যাজ মেনি এজ, এটা তো বিশাল বড় একটা সংখ্যা, কম সংখ্যা না তো, ঠিক আছে, 6,000 তো একটু বড় সংখ্যা, তাহলে অ্যাজ মেনি এজ, অ্যাজ মেনি এজ এরপরে সংখ্যা, এই যে সংখ্যা এরপরে প্লুরাল নাউন, এই দেখেন প্লুরাল নাউন হচ্ছে পিপল, এটা হচ্ছে গঠন। যেমন যদি বলে যে 10% অফ পেশেন্ট হ্যাজ, আচ্ছা, হ্যাভ বেনিফিট ফ্রম দ্য ট্রিটমেন্ট, 10%, মানে 100%-এর মধ্যে 10% বেনিফিট পাচ্ছে, এটা তো কম, এটা তো আপনার অ্যাজ, অ্যাজ মেনি এজ বলতে পারবেন না, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু 10%, 10% যেহেতু সুস্থ হচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে, তাহলে এটা সংখ্যাটা কম, এই জন্য এখানে অ্যাজ ফিউ এজ, অ্যাজ ফিউ এজ মানে সামান্য সংখ্যক কি এখানে তারা ট্রিটমেন্টটা পাচ্ছে। তো যখন সংখ্যা দেওয়া থাকবে, এই যে সংখ্যার পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন অ্যাজ মেনি এজ, অ্যাজ ফিউ এজ হবে, সেটা নির্ভর করবে, যদি বেশি বুঝায় তাহলে অ্যাজ মেনি এজ, কম বুঝাইলে অ্যাজ ফিউ এজ। তো এই হচ্ছে বিষয়। এবার দেখেন বিরাট বা অল্প পরিমাণ বোঝাতে সংখ্যা থাকলে, সংখ্যা যদি থাকে, তো অল্প পরিমাপ বোঝাতে, যেমন সংখ্যা যদি থাকে তাহলে 10 স্পিচ, 10 স্পিচ যদি হয়, তাহলে এখন দেখেন 10টা প্রজাতি, তাহলে এটা তো খুব কম। আর মনে রাখবেন এই যে প্রজাতি, এটা এটা হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, পৃথিবীতে কত লক্ষ প্রজাতি আছে কিন্তু মানুষ এটা জানে না। তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কি আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে 10, এই দেখেন এখানে সংখ্যাটা আছে, এই সংখ্যার পূর্বে কি হবে এখানে, এই সংখ্যাটার পূর্বে এখানে, আহ, আচ্ছা আমি,
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এমনি তো ভুল বললাম। দেখেন, এটা হচ্ছে 10, সংখ্যাবাচক শব্দ তো অলরেডি আছেই এখানে। দেখেন এই যে সংখ্যাবাচক শব্দ 10 আছে, তো 10 স্পিচ মানে 10টা প্রজাতি, তার মধ্যে এটা গণনা করা গেছে। সো এখানে আপনার অ্যাজ মেনি অ্যাজ ই হবে। দেখেন তো এখানে তো গণনা করা গেছে, 10টা প্রজাতির কথা এখানে বলা আছে, একদম কাউন্ট করে দিছে, ঠিক আছে। তাহলে এখন এখানে যেহেতু সংখ্যাবাচক শব্দটা আছে, তাহলে এখানে অবশ্যই এটা প্লুরাল হয়েছে। তো এখানে অ্যাজ মেনি অ্যাজ 10 স্পিচ অফ ডিয়ার হ্যাভ বিন আইডেন্টিফাইড, মানে 10 প্রজাতির হরিণ এখানে আইডেন্টিফাই করা গেছে। এখানে অ্যাজ মেনি অ্যাজ হবে, কারণ হচ্ছে এখানে সংখ্যাবাচক প্লুরাল শব্দ আছে, যে 10 আছে। তো এখানে এরপরে শব্দটা দেখেন, তার মানে এখানে মাস মানে অ্যাজ মাসেস এর ব্যবহারটা নাই। আমাদের এখানে উদাহরণটা আমরা পাই নাই, আমি যেখান থেকে নিলাম অ্যাজ মাসেস নিয়ে এখন পর্যন্ত কোনো উদাহরণ আসে নাই। এগুলা এটা হয়তো বা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। এবার দেখেন সাম বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এখন যেটা বলতেছি এটা ইম্পর্টেন্ট। তো সাম হচ্ছে কিছু অর্থে ব্যবহৃত হয়, এটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় পূর্বে বসে, তবে অবশ্যই হা বোধক বাক্য হইতে হবে। মানে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় পূর্বে বসবে এবং এটা হা বোধক হবে। যদি বলে যেমন আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, সরি, হ্যাঁ ঠিক আছে, পেশেন্ট। আই স্পেন্ড আমি ব্যয় করলাম সাম টাইম উইথ দ্য পেশেন্ট, মানে রোগীর কাছে আপনি গেলেন, যে কিছু সময় ওখানে ব্যয় করলেন, তাহলে এটা একটা হা বোধক বাক্য। আমরা জানি সাম কাউন্টেবল আনকাউন্টেবল এবং হা বোধক বাক্যে ব্যবহার হয়। তো এখন আপনি যদি প্রশ্ন করেন কাউকে, যে প্রশ্নে হা সূচক উত্তর প্রত্যাশা যদি আপনি করেন, যে আপনি তাকে প্রশ্ন করছেন, এখন সে আপনাকে হা সূচক উত্তর দিবে, তখন আপনি সেই ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যেও আপনি সাম ইউজ করতে পারেন। তো মোট কথা হচ্ছে প্রশ্নবোধক বাক্যে আপনি মানে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই সকল বাক্যে আপনি ব্যবহার করবেন এনি। তাহলে নেগেটিভ বাক্যে ইন্টারোগেটিভ বাক্যে আপনি এনি ইউজ করবেন। কিন্তু যদি এমন হয় যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তরটা হা বোধক আসতে পারে, এরকম সম্ভাবনা আছে, তখন সেই ক্ষেত্রে আপনি সাম ইউজ করতে পারেন। আর এই রুলসটা থেকে মোটামুটি ভালো পরীক্ষায় আসছে। ধরেন 13 থেকে 16তম গ্রেডের পরীক্ষায় আসছে, ফুল্লি উন্নয়ন কর্মকর্তায় পরীক্ষা আসছে, এবং 24তম বিসিএস যেটা বাতিল হয়ে গেছিল, ওই বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে এই টপিকটা থেকে। তো এটা গুরুত্বপূর্ণ। ধরেন আপনাকে বলা হইলো উড ইউ লাইক সাম মিল্ক ইন ইউর কফি, এই দেখেন এটা কিন্তু ইন্টারোগেটিভ। আচ্ছা আমি ইন্টারোগেটিভ সাইনটা এখানে দেই নাই, এটা কিন্তু এখানে ইন্টারোগেটিভ প্রশ্ন, প্রশ্নবোধক বাক্য। কিন্তু ইন্টারোগেটিভ হইলেও দেখেন, ইন্টারোগেটিভ হইলেও আপনি এখানে যে উড ইউ লাইক সাম মিল্ক ইন ইউর কফি, তো ইন্টারোগেটিভ হইলেও আপনি এখানে সাম ইউজ করতে পারছেন। কারণ হচ্ছে যে যেই ব্যক্তি কে আপনি প্রশ্ন করছেন, সে হা সূচক উত্তর দিতে পারে, সে বলতে পারে যে ইয়েস লাগবে তার, মানে সে কি আই নিড সাম কফি, যে আমার কিছু কফি দরকার। তো যেতে উত্তরটা হা সূচক আসতে পারে, যে না আপনি এখানে সাম ইউজ করতে পারবেন। এবার হচ্ছে অ্যানি, কোনো অর্থে মানে কোনো অর্থে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় পূর্বে অ্যানি বসে, তাহলে সামও কাউন্টেবল আনকাউন্টেবল উভয় পূর্বে বসে, অ্যানিও কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের পূর্বে বসে। তো কোনো অর্থে বা নাবোধক বা প্রশ্নবোধক বাক্যে এই যে অ্যানি প্লুরাল নাউনের পূর্বে অ্যানি বসে। যেমন দেখেন ইউ ক্যান নট গো উইথ অ্যানি শুজ, এই যে নাবোধক বাক্য, এই যে ক্যান নট, এই জন্য এখানে অ্যানি হয়েছে। যে কোনো অর্থে হা বোধক বাক্যে সিঙ্গুলার কাউন্ট নাউনের পূর্বে অ্যানি বসে। এখন শুনেন তো, আমরা দেখলাম যে অ্যানি সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে বসে, কিন্তু অ্যানিরও একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে কোনো অর্থে কোনো একটা বাক্যে হা বোধক ভাবে বসে, যে কোনো অর্থে, যেমন এনি ম্যান ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারবে, এটা কিন্তু একটা পজিটিভ বাক্য। তাহলে দেখেন এটা কিন্তু নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভ একটা বাক্য। তো আমরা জানি অ্যাফার্মেটিভ বাক্যে সাধারণত অ্যানি বসে না, কিন্তু অ্যাফার্মেটিভ বাক্যতে অ্যানি যদি যে কোনো অর্থ দেয় তখন সেক্ষেত্রে বসে। এবার দেখেন নো, নেই অর্থে
কাউন্টেবল আনকাউন্টেবল উভয় পূর্বে নো বসে। যেমন দেখেন এর পরের উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ। There is dash sugar in the house, so we have to go out and buy. তারা বলছে there is dash sugar, সুগার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো there is dash sugar in the house, so we have to go out and buy dash। এখন এখানে there is no sugar, আপনি দেখেন যে রাতের বেলা আপনি আপনি যখন চিনি কখন কিনতে যান, যখন দেখবেন বাসায় চিনি একদমই নাই। যেমন আমাদের একটা বাঙালিদের একটা অভ্যাস আছে, চিনি শেষ হইলে একদম চামচ দিয়ে কাঁচা এটাছে দিয়ে অন্তত খাইয়ে চিন্তা করে পরে আনবো। বিষয়টা এরকম, আমারও একই অবস্থা, আমারও চিনি শেষ হয়ে গেছে, ঠিক আছে, তাও এরকম যে মোটামুটি কাঁচা এটাছে খাইয়ে দেখি যে শেষ হয় কিনা। তো এটাই হলো বিষয় যে দেয়ার ইজ ডেস সুগার ইন দ্য হাউস, মানে যখন কোনো চিনি না থাকবে, নো সুগার ইন দ্য হাউস, সো উই হ্যাভ টু গো আউট অ্যান্ড বাই সাম। তখন আমি কি করব, তাই আমি বাইরে গেলাম এবং কিছু চিনি কেনার জন্য গেলাম। এখানে সাম দেখেন যে উভয় জায়গায় এখানে এই যে এটা এই যে সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য তার পূর্বে নো, নো সাম এগুলো তো আনকাউন্টেবল কাউন্টেবল উভয়ের পূর্বে বসে, এটা নিয়ে তো কোনো বিষয় না। দেখেন এর পরটা, এখানে একটা বিষয় আছে যে এ লা মানে এ নাম্বার অফ, তো এ নাম্বার অফ ক্ষেত্রে আপনি লার্জ অথবা স্মল বসাতে পারবেন, মানে এ লার্জ নাম্বার অফ, এ স্মল নাম্বার অফ বসাতে পারবেন। তো অধিক বা অল্প বোঝাতে, অধিক বোঝাতে মেনি হবে, অল্প বোঝাতে সাম হবে। যেমন এ এবং নাম্বার, অ্যামাউন্ট, কোয়ালিটি অফ এর মাঝে কখনো বিগ আর লিটল বসানো যাবে না। তাহলে এখানে খেয়াল করেন, আপনি যদি বলেন এ বিগ নাম্বার অফ, তাহলে এই এক্সপ্রেশনটা ভুল হবে, মানে এ বিগ অ্যামাউন্ট অফ, এ বিগ নাম্বার অফ এগুলো বসানো যাবে না। আপনাকে লার্জ এবং স্মল বসাইতে হবে, বিগ আর লিটল বসাইতে পারবেন না। কোনো একটা জায়গায় যদি বলেন যে এ বিগ অ্যামাউন্ট অফ, সেটা ভুলে যাবে। এ লার্জ অ্যামাউন্ট, সেই জায়গায় বিগ এর বিরুদ্ধে কি বলতে হবে, এ লার্জ অ্যামাউন্ট অফ, বিগ বলা যাবে না, লিটল বলা যাবে না। তার মানে এর পরে লার্জ অথবা স্মল বসানো যাবে, নাম্বার অফ অ্যামাউন্ট অফ তো বসানো যাবে, এটা নিয়ে কোনো বিষয় না। কিন্তু বিগ আর লিটল, বিগ আর লিটল বসানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। বিগ এর সাথে আবার স্মল মিলিয়ে ফেলিয়েন না, ঠিক আছে, বিগ আর লিটল বসানো যাবে না। এই নাম্বার অফ প্লুরাল নাউন, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব বসে। যেমন দেখেন দা নাম্বার অফ এর পরে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, তাহলে দা নাম্বার অফ এটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে, নির্দিষ্ট সংখ্যা বোঝাতে বসে। এখন দা নাম্বার অফ হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং নির্দিষ্ট সংখ্যা বোঝায়। যেমন দেখেন তো, আর এই নাম্বারটা কি, এই নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, তাহলে এই নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। কিন্তু দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, কারণ দা নাম্বার দ্বারা চিহ্নিত করা হয়, নির্দিষ্ট করে দিছে। তো দা নাম্বার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, আর এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এই জায়গাটা থেকে, যে দা নাম্বার অফ আর এ নাম্বার অফ এর মধ্যে। তাহলে এখানে মাথায় রাখতে হবে এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, আর দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। তো এখানে বিষয়টা হচ্ছে কি জানেন, দা নাম্বার অফ দ্বারা কি বোঝানো হয়, দা নাম্বার অফ দ্বারা অনেকের মধ্যে থেকে একজনকে নেওয়া হয়। তার মানে যে দা নাম্বার অফ অনেকের মধ্যে থেকে একজনকে নিবে। তো যেহেতু অনেকের মধ্যে থেকে একজনকে বিশেষায়িত করা হয়, এজন্য ভার্বটা সিঙ্গুলার। আর যেহেতু অনেকের মধ্যে থেকে আপনি নেবেন, এজন্য নাউনটা প্লুরাল হবে। দা নাম্বার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, আর এ নাম্বার অফ হচ্ছে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। এখানে একজন না, এখানে অনেকজন হতে পারে। টুডে ডেশ পিপল, today dash people who enjoy cricket is bigger than that of 30 years ago। তাহলে এখন টুডে দেখেন এখানে পিপল আছে, তো পিপল থাকলে আমাদেরকে প্লুরাল ধরতে হবে। তো গুড, গ্রেট ডিল অফ এটা তো হবে না, এটা তো পিপল তো কাউন্টেবল। এবার যদি বলেছেন নাম্বার অফ পিপল, না, নাম্বার অফ এর সাথে তো কিছু না, উপরে কিছু থাকতে হবে। যদি বলেন যে মেনি পিপল, ঠিক আছে, এখানে একটাই ঝামেলা হইতে পারে যে মেনি
আর দা নাম্বার অফ, এই দুটোর মধ্যে ঝামেলা হতে পারে যে আপনি মেনে নিবেন নাকি দা নাম্বার অফ। এখন এখানে দেখেন যে মেনি পিপল, তো মেনি আর মাসের মধ্যে আমরা একটা বলছিলাম যে প্রচুর অর্থে যদি বাক্যটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হয় তখন মেনি হয়। তাহলে প্রচুর অর্থে বাক্যটা যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হয় তখন মেনি হয়, কিন্তু এখানে তো বাক্যটা নেগেটিভ ইন্টারোগেটিভ না, সো আপনি এখানে মেনে নিতে পারবেন না দা নাম্বার অফ এখানকার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে মেনি এবং ভাইয়া মাসের। ভার্ব হ্যাঁ ভাইয়া ভার্ব তো ইজ আছে, তাই এই যে হ্যাঁ দা হ্যাঁ নাম্বার অফ। হ্যাঁ, ভার্বের দিকেও তাকানো যায়, এই যে ইজ আছে সেইভাবেও হয়। এই যে ভার্বের ক্ষেত্রে ইজ, তো ভার্ব হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এখানে দা নাম্বার অফ। এবং আরেকটাও বিষয় যে মেনি এখানে না হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে এটা, যেটা নেগেটিভও না ইন্টারোগেটিভও না, আর ভার্ব তো সিঙ্গুলার, সেটা তো এখানকার মেজর রুলস। ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার, এই জন্য দা নাম্বার অফ হবে। আচ্ছা, এরপরে আমরা আগাই স্যার। ও আচ্ছা, এরপরে তো শেষ। তো এরপর আমরা আজকের এই যে এখানকার